তুবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নোহা আর নীলা একে অপরের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে নোহা বলল, তুবার কথা শুনে যা বুঝলাম, ও সহজে দমার পাত্রী নয়। আসিফ নিজের মুখে ভালোবাসা স্বীকার করে ক্ষমা না চাওয়া পর্যন্ত ও কিছুতেই আসিফকে মেনে নেবে না। যদিও এটা খুব স্বাভাবিক, ওর মতো টিনেজাররা তো প্রিয় মানুষের কাছ থেকে একটু বাড়তি মনোযোগ আর গুরুত্বটাই আশা করে। নীলা ভ্রু কুঁচকে দ্বিমত পোষণ করল, কেন, আসিফ একা কেন ক্ষমা চাইবে? দোষ তো ওর একার ছিল না। সেই হিসেবে ক্ষমা তো তুবারও চাওয়া উচিত। নোহা একটু হেসে মাথা নাড়ল। মেয়েরা ভেতর ভেতর অনুশোচনায় ফেটে গেলেও কোনোদিনই মুখ ফুটে সরি বলতে রাজি হবে না, তা তাদের যতই ভুল থাকুক। মনে করে দেখ, তুই কখনো কাফিকে সরি বলেছিস? তাই বলে তুবা মাফ পেয়ে যাবে? ওই মেয়েকে আমি এখনো বুঝি না। দেখলি, আসিফ ওর জন্য পাগলপ্রায় হয়ে গিয়েছিল। আর ও কিভাবে সবকিছুকে সিনেম্যাটিক বলে হেসে উড়িয়ে দিল। মানে মানুষের ইমোশনের কোনো দামই নেই ওর কাছে। কিভাবে বলল, এখন ওর পালা। এত কিছু করেও শখ মেটেনি। আচ্ছা, এখন এসব ধরে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। পৃথিবীর সবাই সমান হয় না। তুবাও ওর নিজস্ব বৈশিষ্ট্য ধারণকারী। এখন কিভাবে ওদের বোঝাপড়া করানো যায় তাই বল। নোহা, নীলা দুজনেই গালে হাত দিয়ে গভীর ভাবনায় মগ্ন। হঠাৎ নোহা তুড়ি বাজিয়ে বলে উঠল, আইডিয়া। আমার মাথায় একটা ঝাক্কাস আইডিয়া আসছে। শাওন আর কাফিকে ডাক এক্ষুনি। এবার দেখ কি সুন্দর করে গোলে মিলে এক হয়ে যায় দুজন। তারা চিহ্ন। তুবা হালকা সাজুগুজু করে নিচে নেমে এল। এই ভরদুপুরে বাইরে বেরোনোর উদ্দেশ্য, লাভলিকে রিসিভ করা। লাভলির বাবার ছুটি নেই, তাই মেয়েটা একাই ঢাকা থেকে রওনা দিয়েছে। অবশ্য রাজশাহীতে তাদের কিছু আত্মীয় স্বজন আছেন। এছাড়াও তুবার সাথে ওর বন্ধুত্বের কথাটাও কারো অজানা নয়। লাভলির ভাষ্যমতে, হাজার হাজার নারীদের ক্রাশ আর্থার ফ্রেডির সাথে এত কাছ থেকে সাক্ষাৎ করার মোক্ষম সুযোগ হাতছাড়া করলে ওর এই এক জীবন পুরাই বৃথা চলে যাবে। জেন জি জেনারেশনের মেয়ে বলে কথা। আবেগ আর উত্তেজনার পার্টটা একটু বেশিই। এদের সামনে পেছনে আবেগের ছড়াছড়ি। প্রিয় সেলিব্রিটির সাথে একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে পারলেই যেন জীবন সার্থক এদের। সিঁড়ি দিয়ে নামার সময় ড্রয়িং রুমের দিকে চোখ যেতেই তুবা দেখল, সামনে টিভি ছেড়ে সোফার উপর আনমনে বসে আছে আমান। ছোট্ট মুখটা বেশ বিষণ্ণ দেখাচ্ছে। চঞ্চল ছেলেটাকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে তুবা সেদিকে এগিয়ে গেল। আমানের গোলগাল গাল দুটো টেনে দিয়ে আদুরে গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার? আমান বুড়ো, একা বসে আছো কেন? স্কুল নেই? আমান ম্লান মুখে তুবার দিকে তাকিয়ে বলল, স্কুলে গিয়েছিলাম তো। হাফ বেলাতেই ছুটি হয়ে গেছে। বুঝলাম, কিন্তু মন খারাপের কারণ কি? আজকেও কি কারো সাথে মারপিট করেছিস? চাচি বকেছে নাকি? তুবাপু, তোমাকে রাহুলের কথা বলেছিলাম, মনে আছে? তুবা ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করল, উমম। ওই যে ছেলেটা একদিন তোর নাক ফাটিয়ে দিয়েছিল? হুম, আজকেও মেরেছে? তুই না বললি আসিফ ভাই আসলে ওকে দেখে নিবি? এখনো দেখাদেখি হয়নি, নাকি তোর ভাইয়ের জোর কমে গেছে? আমান বিরক্ত হয়ে মুখ কুঁচকে নিল। আরে আগে শুনবে তো, রাহুল 4 দিন ধরে স্কুলে আসছে না। কোথাও হারিয়ে গিয়েছে। ভালোই তো, শত্রু হারিয়ে গেলে কেউ মন খারাপ করে থাকে? তোর তো আরো কোমর দুলিয়ে নাচানাচি করা উচিত। আমান এবার গম্ভীর হয়ে বড়দের মতো করে বলল, ও হারিয়ে গেছে তো বাপু। বাড়িতেও নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাবা মা আজকে স্কুলে এসেছিল। আন্টি অনেক কাঁদছিল। মিশরাও উনার দেখাদেখি কাঁদছিলেন। যতই শত্রু হোক, ও তো একসময় আমার ভালো ক্রাইম পার্টনার ছিল। এবার তুবার মস্তিষ্ক বিষয়টার প্রগাঢ়তা ধরতে পারল। হয়তো কিডন্যাপ হয়েছে বাচ্চাটা। যদিও আজকাল এমন খবর টিভি আর খবরের কাগজে বাতাসের মতো ভেসে বেড়াচ্ছে। খু তারা চিহ্ন ন, ছিন তারা চিহ্ন তাই, অপ তারা চিহ্ন হরণ, ধ তারা চিহ্ন খুন, এসব যেন আমাদের জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘাড় পেতে নিয়ে জীবন পাড়ি দিতে হয় আমাদের। প্রতিদিনের হাজারো হৃদয়বিদারক সংবাদের ভিড়ে রাহুলের নিখোঁজ হওয়ার খবরটা তুবার মনে কয়েক সেকেন্ডের মৌনতা ছাড়া আর গভীর কোনো রেখাপাত করতে পারল না। ও আমানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করিস না। পুলিশ ঠিক খুঁজে বের করবে তোর বন্ধুকে। আমান সংশয় নিয়ে তাকালো, কিন্তু পুলিশ তো পাচ্ছে না। এতগুলো দিন পার হয়ে গেল, এখনো পায়নি। পাবে পাবে, তুই আল্লাহর কাছে দোয়া কর। যা, নামাজ পড়ে আয়। ছোট ছেলেটা বুঝল, আল্লাহর কাছে চাইলে নিশ্চয়ই তিনি ফিরিয়ে দিবেন না। আমান উঠে অজু করতে ওয়াশরুমের দিকে চলে গেল। তুবা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর নিজের মতো সেও বেরিয়ে গেল বাড়ি থেকে। লাভলিকে কাছে পেয়ে তুবা আনন্দে আধখানা হয়ে পড়েছে।
দুই বান্ধবী কতক্ষণ যে লেপ্টে থাকলো একে অপরের সাথে। গাড়িতে উঠেও ছাড়ার নাম নেই। লাভলি তুবাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে নিল। ওর বাহু চেপে আলতো করে ধরে দেখতে দেখতে দরদি গলায় বলল, ইস, আসিফ ভাইয়ার বিরহে আমার বান্ধবীটা কেমন শুকিয়ে গিয়েছে। তুবা একটা দীর্ঘশ্বাস ফেলে অভিমানী সুরে উত্তর দিল, দুনিয়ার সবাই আমার কষ্ট বোঝে রে বান্ধবী, শুধু যার বোঝার কথা সেই বোঝে না। উল্টো সুযোগ পেলেই মারে ধরে। আজকে সকালেও মেরেছে। থাক বান্ধবী, মন খারাপ করিস না। বউ হলে আর মারবে না, তখন খালি আদর করবে। তুবা ম্লান মুখে বলল, আর বিয়ে? বিয়া বুঝি আর আমার কপালে নাই রে এই জন্মে। কে বলছে নাই? আমি আসছি না, আসিফ ভাইয়ার লুঙ্গির সাথে তোর শাড়ির গিট্টু দিয়ে তবেই ফিরব। এমন গিট্টু দিব যে শাড়ির লুঙ্গি খুলে পড়লেও গিট্টু কোনোদিন ছুটবে না। তুবা এবার লজ্জা পেল। গাল দুটোতে লাল আভা ফুটিয়ে লাজুক হেসে বলল, যাহ লাভু বেবি। কি বলিস এসব? লুচু হয়ে গেছিস তুই। গাড়িতে তুবা আর লাভলির সুখ দুঃখ মাখা গল্পের আসর বেশিক্ষণ টিকল না। হঠাৎ এক অভাবনীয় আতঙ্ক ওদের ঘিরে ধরল। গাড়িটা মেইন রোড ছেড়ে একটু নিরিবিলি রাস্তার বাঁক নিতেই দুটো মোটরবাইক চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়াল। ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই চারজন মুখোশধারী লোক গাড়ির দিকে তেড়ে এল। তুবা আর লাভলি বিস্ময় আর আতঙ্কে থম মেরে বসে আছে। ঘটনার আকস্মিকতায় কারোরই কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। লোকগুলো জানালা দিয়ে ড্রাইভারের দিকে কালো বন্দুক তাক করে গাড়ির দরজা খুলে দিতে তাড়া দিল। তুবার এই ড্রাইভার নতুন, 1-1.5 মাস হবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প বয়স, জীবনের মায় কোনো বাক্য ব্যয় না করে কাপা কাপা হাতে দরজা খুলে দিল। দুজন লোক দ্রুত ফ্রন্ট সিটে উঠে বসল। পেছনের সিটে দুই তরুণীকে কুঁকড়ে বসে থাকতে দেখে একজন ক্ষণিকের জন্য থমকে গেল, চোখে মুখে কিছুটা বিভ্রান্তি। পরক্ষণেই বন্দুকটা এপাশ ওপাশ নাচিয়ে কর্কশ গলায় প্রশ্ন করল, এখানে মীর মুনতাহা তুবাকে? তুবা আর লাভলি একে অপরের হাত আঁকড়ে ধরে রেখেছে। তুবার শরীর তরতর করে কাঁপছে। লাভলি মেয়েটা তুবার তুলনায় সাহসী। তবে এই মুহূর্তে ওর সাহসও উধাও হয়ে গেছে। তবুও এই পর্যায়ে বান্ধবীকে বাঁচাতে কাপা কাপা কণ্ঠে বলল, আমি তুবা। তুবা অবাক বিস্ময় লাভলির দিকে তাকালো। ওর আতঙ্কিত চাহনি দেখে মুখোশধারীর মনে সন্দেহের উদ্রেক হলো যেন। সে ড্রাইভারের মাথায় বন্দুকের নল সজোরে চেপে ধরে গর্জে উঠল, এখানে তুবাকে? সঠিক কথা বলবি, না হলে 1 সেকেন্ডে ঘিলু উড়িয়ে দেব। ড্রাইভার মৃত্যুভয়ে দিশেহারা। সে কোনো সময় নষ্ট না করে কাপা হাত তুলে পেছনের তুবার দিকে আঙুল তাক করে আতঙ্কিত কণ্ঠে বলল, ওটাই তুবা ম্যাম। লোকটা এবার বাঁকা হেসে লাভলিকে বলল, এই মেয়ে, নাম তুই। লাভলি তুবার হাত আরও একটু শক্ত করে ধরল। না, না, আমার বান্ধবীকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই মেয়ে, নাম বলছি। জানের ভয় নাই নাকি? এক ট্রিগারে খুলি এফোর ওফোর হয়ে যাবে। লাভলি তবুও অনড়, হাত পা কাঁপছে, চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু গড়াচ্ছে। লোকটা এবার বাইরে দাঁড়িয়ে থাকা লোক দুটোকে কিছু ইশারা করতেই তারা হ্যাচকা টানে লাভলিকে গাড়ি থেকে নামিয়ে নিল। প্রাণপণ চেষ্টা করেও কোনো চিৎকার করতে পারল না লাভলি, ওর মুখ চেপে ধরা হয়েছে। খাখা রোদে এই দুপুরে জনমানবহীন রাস্তায় লাভলির নীরব আর্তনাদ শোনার মতো কেউ ছিল না তখন। গাড়িতে তুবা, ড্রাইভার ছাড়াও আরও দুজন লোক। একজন সরাসরি ড্রাইভারের কপালে বন্দুকের নল ঠেকিয়ে বলল, বাইক ফলো করে চল। একটু এদিক ওদিক করার চেষ্টা করলে খুলি উড়ে যাবে। তুবা অনুভূতিশূন্য নিথর হয়ে বসে আছে। বর্তমানের রূঢ় বাস্তবতা ছাপিয়ে ওর মন এখন ভবিষ্যতের এক অন্ধকার গহ্বরে হাবুডুবু খাচ্ছে। আসার সময় তো আমানের মুখে একটা ছেলের গুম হওয়ার সংবাদ শুনে এল। আচ্ছা, ছেলেটা এতদিনে বেঁচে আছে তো? থাকলে তো বাড়িতে ফিরত। ভাবতেই তুবার বুকটা হাহাকার করে উঠল। ওই ছেলেটার মতো ওকেও কি ওর পরিবার হন্যে হয়ে খুঁজবে? শক্তপোক্ত আব্বুটা কি এবারও নির্লিপ্ততা থাকতে পারবেন? ওর কিছু হয়ে গেলে আম্মু তো পাগল হয়ে যাবে। ভাইয়া নির্ঘাত দুনিয়া ধ্বংস করে দিবে। আচ্ছা, লাভলিটাকে কি ছেড়ে দিয়েছে, নাকি ওকেও কোথাও নিয়ে গেল? লাভলি কি ভাইয়াকে খবরটা দিয়ে আসতে পারবে না? এই তো সে যাচ্ছে, ফিরবে হয়তো লাশ হয়ে। আসিফকে আর বিয়ে করা হলো না। মানুষটাকে একবার বলাও হলো না সে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে তাকে। এখন একবার যদি আসিফকে সামনে পেত, সব ইগো বিসর্জন দিয়ে ওকে ঝাপটে ধরত। বুকে মাথা রেখে মনের সব কথা উগরে দিত, তোমাকে অনেক ভালোবাসি আসিফ ভাই। ভালো থাকার জন্য তোমার মতো একটা কালাকুত্তা আমার জীবনে খুব প্রয়োজন ছিল। তোমার সাথে একটা সুন্দর সংসার হলে ক্ষতি হতো কি? আচ্ছা, এখন যদি কোনো মিরাকল হয়, আর আসিফ সিনেমার হিরোদের মতো করে ওকে বাঁচিয়ে নিয়ে যায়। তুবার বুক ফেটে যাচ্ছে। চোখ ফুঁড়ে নোনা জলের বন্যা বেয়ে নামছে।
ওর গলা ছেড়ে বলতে ইচ্ছে করছে, আসিফ ভাই আমাকে নিয়ে যাও প্লিজ এখান থেকে। আমি মরতে চাই না, তোমার সাথে অনেক দিন বাঁচতে চাই। তোমাকে ভালোবাসতে চাই। তোমার বুকে মাথা রাখাও হলো না আমার। আমাকে একটিবার বুকে টেনে নাও না, প্লিজ। আমি একটু অনুভব করতে চাই তোমার উষ্ণতা। আসিফ ভাই, আমাকে শুনতে পারছো? আসিফ। তুবার ভাবনার মাঝেই সজোরে গাড়ি ব্রেক কষল। অন্যমনস্ক তুবা সামনের দিকে ছিটকে পড়ল। তবে সিট বেল্টের কল্যাণে কপালটা এই যাত্রায় বেঁচে গেল। বাইক থেকে একজন মুখোশধারী লোক নেমে ক্ষিপ্র হাতে তুবার চোখ বেঁধে দিল। মুহূর্তেই তুবার মন জীবনের মায়া ছেড়ে এক চরম শঙ্কার আবর্তে আছড়ে পড়ল। ও তো একটা মেয়ে, এই নির্জনতায় এতগুলো নেকড়ে নিশ্চয়ই একা পেয়ে ওকে এমনি এমনি ছেড়ে দেবে না। ইজ্জত বিলিয়ে দেওয়ার চেয়ে জীবন বিসর্জন দেওয়া সহজ। জীবনের শঙ্কাও যেই মেয়েকে এতক্ষণ উত্তেজিত করে তুলতে ব্যর্থ ছিল, এই মুহূর্তে ইজ্জতের শঙ্কা তার জোরতার সবটুকু বাঁধ ভেঙে দিল। নিজের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগল তুবা। অবশ হয়ে আসা হাত পা দিয়ে অন্ধের মতো আক্রমণ চালিয়ে নিজেকে রক্ষার মরণপণ লড়াই শুরু করল ও। কণ্ঠনালী চিরে বের হয়ে আসা এক একটা আর্তচিৎকার কি যে করুন। আসিফটা কোথায়? ওর তুবাটার এই গগনবিদারী চিৎকার ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? না, এর আগেই তো কালো কাপড়ে সেই কণ্ঠ রোধ করে দেওয়া হলো।